আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজকে তোমাদের সাথে আমি মাস্টার্স শেষ পর্বের এর ছাত্রদের সাথে নিরাপত্তা অধ্যয়ন এই কোর্সটি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আমি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি যে সম্প্রতি পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ার জন্য তার পার্শ্ব প্রতিক্রিয়ার একটি রূপ হিসেবে আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়া ছাড়াও আমরা যে সকল নতুন সমস্যা নিয়ে আলোচনা করে দেখা দিচ্ছে তা হলো গিয়ে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এবং পরিবেশ বিজ্ঞানীদের ধারণা এর প্রভাব পৃথিবীর জীববৈচিত্র্য ধ্বংসে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখিত আছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর পরিবর্তন সম্পর্কিত সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং এটি একটি আলোচিত বিষয়, কারণ শব্দগত অর্থে বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রা যেটি বৃদ্ধি পাওয়াকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে দিন দিন বেড়েই চলছে। যেমন 1800 থেকে 1900 সালের মধ্যে বায়ুমণ্ডলের তাপ বেড়ে তা 0.5 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে। আবার আমরা দেখি যে 1900 থেকে 2000 সালের মধ্যে তা আরও বেড়ে 1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সুতরাং প্রাকৃতিক পরিবেশের যে ক্রমশ গরম হয়ে উঠছে সেই বিষয়ে কোনো সন্দেহ বা কোনো বিতর্ক নেই। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা তার নাম দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং, যার অর্থ দ্বারা বিশ্ব উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন। অতএব আমরা বলতে পারি যে বিশ্বব্যাপী উষ্ণায়ন বলতে আমরা বুঝে থাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ঘনত্ব তার ক্রমশ যে বৃদ্ধি পাচ্ছে সেই প্রক্রিয়াটিকে আমরা বিশ্ব উষ্ণায়ন আমরা বলতে পারি। তো বিশ্বের তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়ার জন্য বিজ্ঞানীরা তাকে এই প্রক্রিয়াটিকে গ্লোবাল ওয়ার্মিং হিসেবে ধরে নিয়েছে। তার কিছু অন্যতম প্রধান কারণ বা অন্যতম প্রধান রিজন যেগুলো আমরা দেখি এই গ্লোবাল ওয়ার্মিং হওয়ার পিছনে, যেমন আমরা দেখে থাকি হচ্ছে গিয়ে গ্রিন হাউস ইফেক্ট একটি অন্যতম কারণ এর অর্থ হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে মানুষের তৈরি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে আবরণ তার মাধ্যমে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। অন্যভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে তাপ যেটি আটকা পড়ে থাকার কারণে তার আবহাওয়ার পরিবর্তন সেটি সূচিত হয় এবং তার প্রভাবে গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘটে। যেমন শিল্প বিপ্লবের ফলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে শিল্পোন্নত দেশগুলো যত বেশি কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়াতে শুরু করে তা উদ্ভিদ এবং সমুদ্র পৃষ্ঠের উপর তার একটি বিরূপ প্রভাব আমরা দেখতে পাই। এরপরে আমরা বলতে পারি যে প্রাকৃতিক গ্যাস বর্জ্য পদার্থের যে দহন তা ভরাট করে নিচু জমি জলাভূমিতে চাল ডাল ধান চাষ এবং গবাদি পশুর যে মলমূত্র কয়লা খনি ইত্যাদি থেকে মিথেন উৎপন্ন হয়, এবং বর্তমানে পচনশীল বস্তু কয়লা খনি তেল বা প্রাকৃতিক গ্যাসের যে খনন কাজ এবং চাষাবাদের ফলে প্রতি বছর প্রায় 200 থেকে 500 টন মিথেন বায়ুমণ্ডলে মিশে যায়, এবং মিথেন বায়ুমণ্ডলে প্রায় 10 বছর অবস্থান করে এবং কার্বন ডাইঅক্সাইডের তুলনায় এটি প্রায় 20 গুণ বেশি তাপ আটকে রাখতে সক্ষম আছে। এছাড়া আমরা দেখি যে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বনের যে উপস্থিতি ফোমের প্যাকেজ রেফ্রিজারেটর অ্যারোসল স্প্রে ইত্যাদি দ্রাবকের মাধ্যমে ক্লোরোফ্লোরোকার্বনের সৃষ্টি হয়, এবং রং শিল্প প্লাস্টিক শিল্প ইলেকট্রনিক্স শিল্প ইত্যাদি থেকে যে সিএফসি গ্যাস পরিবেশে নির্গত হয়, এবং বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী গ্রিনহাউস প্রভাবের ফলে এই সিএফসির অবদান প্রায় 15 থেকে 20% বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হিসেবে এটি স্বীকৃতি লাভ করে। নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের উপস্থিতি আরেকটি অন্যতম কারণ, যেমন জীবাশ্ম জ্বালানি বন নিধন দাবানল ইত্যাদি জমিতে নাইট্রাস সার প্রয়োগের মাধ্যমে মাটি অণুজীবদের বিক্রিয়ার মাধ্যমে নানা উৎস থেকে নাইট্রাস অক্সাইড আসলে সৃষ্টি হয়, এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাবে নাইট্রাস অক্সাইডের ভূমিকা প্রায় 5% বেশি নির্গত হয়, এবং নাইট্রাস অক্সাইডের তুলনায় গ্রিনহাউস গ্যাস
হিসেবে নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে আসলে তাপ বৃদ্ধিতে আরও বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সালফার হেক্সা অক্সাইডের নামক আরেকটি যৌগ আমরা বায়ুমণ্ডলে দেখে থাকি এবং সালফার হেক্সা অক্সাইড হলো সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল একটি গ্যাস, যা একটি গ্রিনহাউস প্রতিক্রিয়া তৈরি করতে এটি যথেষ্ট কাজে লাগে। এই গ্যাসটি কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় 22,000 গুণ বেশি শক্তিশালী এবং প্রায় 100 বছর পর্যন্ত পরিবেশে মিশে থাকতে এবং স্থিতিশীল থাকতে পারে। এছাড়া আমরা যে সূর্যের যে সক্রিয়তা, যেমন উষ্ণায়নের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমরা সূর্যের সক্রিয়তাকে আমরা দেখতে পাই। যেমন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার কারণে সূর্য বিগত প্রায় 1000 বছরের মধ্যে সবচেয়ে বেশি জোরালো আলো বিকিরণ করে আসছে। রাসায়নিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অন্যতমভাবে দায়ী, কারণ বিশ্ব শিল্প উৎপাদনের একটি প্রতিদ্বন্দ্বী রূপ হিসেবে রাসায়নিক দ্রব্যের যে ব্যবহার তা ক্রমান্বত বৃদ্ধি পাচ্ছে এবং এর সীসা, পারদ, ক্যাডমিয়াম, সালফার ডাইঅক্সাইড প্রমুখ রাসায়নিক দ্রব্য ও গ্যাস প্রচুর পরিমাণ বায়ুতে, পানিতে মিশে যাচ্ছে এবং সেগুলো বায়ুমণ্ডলের তাপকে আরও বেশি বৃদ্ধি করতে সাহায্য করছে। এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন রকমের জলীয় বাষ্পের ভূমিকা, যেমন প্রাকৃতিকভাবে বাষ্পীয়িত হবার ফলে জলীয় বাষ্প আসলে তৈরি হচ্ছে এবং মানুষের দৈনন্দিন এবং যন্ত্রশিল্পের জন্য এটি একটি পরম পাত্র হিসেবে রূপ লাভ করছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনেও দৈনন্দিন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যেটি তৈরি হচ্ছে এবং তা বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হচ্ছে। তো পরিবেশ সংক্রান্ত আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আসলে গ্লোবাল ওয়ার্মিং এবং তার কারণ নির্ধারণে বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। একদল গবেষক ও বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়নের জন্য আসলে মানুষের কর্মকাণ্ডই সবচেয়ে বেশি দায়ী। আবার অন্য এক গবেষক ও বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়ন হলো মানুষের কর্মকাণ্ডের ফলশ্রুতি। ফলে আমরা দেখতে পাই যে বিশ্ব উষ্ণায়নের কারণ মূলত আসলে মানুষের দ্বারাই তৈরি এবং এটির যে একটি বিরূপ প্রভাব আমরা আসলে প্রকৃতি এবং তার প্রকৃতির রাজ্যে আমরা প্রতিনিয়ত আমরা দেখে আসছি। এবং বিশ্ব উষ্ণায়নের যেই প্রভাব বা ফলাফল আমরা যদি উল্লেখ করি তাহলে আমরা দেখব যে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং ভূপ্রকৃতি ও জনবসতির উপর তার একটি প্রভাব পড়ছে, কারণ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর যে গড় উষ্ণতা সেটি দিন দিন বেড়ে চলছে। এর ফলে একদিকে যেমন সমুদ্রপৃষ্ঠের পানির তাপীয় প্রসার হচ্ছে, অন্যদিকে মরু অঞ্চলের বরফ গলবে। তবে হিসাব মতে দেখা যায় যে উষ্ণতা বাড়লে এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে তৃতীয় বিশ্বের যে দেশসমূহ বা সার্কভুক্ত যে দেশসমূহ আছে তারা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে এবং বাংলাদেশের প্রায় 18% জমি পানির নিচে তলিয়ে যেতে পারে। এছাড়া গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং যে তাপমাত্রা হচ্ছে তা প্রায় 10,000 বছরে পৃথিবীর যে তাপ দেখা গিয়েছে তার গড় তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পাবে এবং 2021 সালের এর মধ্যে এ তাপ বেড়ে আরও প্রায় 1.5 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রাণী, মানুষ এবং জীব বৈচিত্র্যের উপর একটি প্রভাব পড়ছে। এর ফলে বহু ভূখণ্ড তলিয়ে যাবে এবং মানুষ এবং প্রাণী পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এছাড়া সমুদ্র উপকূলের যেসব এলাকার সমুদ্র উপকূলের নিচু এলাকা সেগুলো জলমগ্ন অবস্থা থাকবে। ফলে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপাইন প্রভৃতি দেশের সমুদ্র উপকূলে ভাগের যে বিরাট অংশ সেটি তলিয়ে যেতে সক্ষম হবে। পৃথিবীর বহু দেশে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যবহৃত হবে এবং নদী এবং দেখা যায় যে আবাদি জমিতে যে লোনা পানি সেটির পরিমাণ বেড়ে যাবে, ফলে চাষাবাদ করার ক্ষেত্রে অন্যতম ব্যাহত হবে এবং উন্নয়নশীল দেশগুলোর প্রায় 6 ভাগের 1 ভাগ অংশ কৃষি জমি পরিত্যক্ত হয়ে যাবে এবং পরিত্যক্ত হবার কারণে আমরা যে একটি বিরূপ প্রভাব তার আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এছাড়া শহর বন্দরে তার একটি প্রভাব হবে যেমন আমরা দেখতে পারি যে সকল বন্দর তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, যেমন মুম্বাই,
কলম্বো, চট্টগ্রাম, টোকিও প্রভৃতি সমুদ্র বন্দর বেড়ে গেলে শহর ও বন্দরগুলো তলিয়ে যেতে পারে। প্রকৃতির উপরে প্রভাব পড়তে পারে। প্রকৃতির বড় বড় যে সকল প্রাণী তারা পৃথিবী থেকে বিলুপ্ত হবে। পোকামাকড় জনিত যে সকল প্রভাব যেমন হুক পার্ম, এটলি, ছাড় পোকার পরিমাণ এত বৃদ্ধি পাবে যেগুলো অত্যাচারে মানুষ, পশু পাখি সবাই অতিষ্ঠ হয়ে উঠবে। ক্ষতিকর জীবাণুদের যে প্রভাব তার এটি অত্যন্ত বেশি প্রভাব। যেমন একদিকে উষ্ণ পরিবেশে জীবাণুদের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, ঠিক নতুন নতুন বৈশিষ্ট্য তারা অর্জন করতে পারবে। যেমন মানুষ, জীবজন্তু, গাছপালাকে অর্থাৎ জীববৈচিত্র্যকে নতুন নতুন রোগ আক্রান্ত করবে এবং জীবন বিপন্ন হয়ে পড়বে। এবং মৃত্তিকা থেকে শুরু করে উষ্ণতা বৃদ্ধির ফলে মরুদেশে যে সঞ্চিত বরফ যতই গলবে ততই কিন্তু অম্ল যুক্ত হবে, কেননা বরফ গোলা পানিতে অ্যাসিডের পরিমাণ থাকে সবচেয়ে বেশি এবং সেই ক্ষেত্রে অ্যাসিডযুক্ত পানি মাটির ক্ষয় সাধন করবে। তো এভাবে উষ্ণায়নের ফলে যেটি দেখা যায় যে বিশ্বকে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা ইউএনইপি 1989 সালে যে স্লোগান নির্বাচন করেছিলেন, সে স্লোগান বর্তমানেও ভবিষ্যতেও আছে, যে স্লোগানটি ছিল গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। তো এই যে বিশ্ব উষ্ণায়নকে, এই প্রকৃতিকে আমরা যদি, এই গ্লোবাল ওয়ার্মিংটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি শক্তির যে অপচয় সেটিকে হ্রাস করতে হবে। গ্রিন হাউসের কুফল সম্পর্কে টিভি, রেডিও, টেলিভিশন সকল ক্ষেত্রে সেমিনারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। নতুন নতুন অরণ্য সৃষ্টি করা এবং সেই ক্ষেত্রে অরণ্য উচ্ছেদ যেটি আছে সেটিকে নিবারণ করা। কঠোর এবং কার্যকর উপায় জনসংখ্যা বৃদ্ধিজনিত যে সমস্যা সেটিকে নিয়ন্ত্রণ করা। রাসায়নিক বিস্ফোরক এবং তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারটাকে সহনশীল মাত্রায় আনা। ক্লোরোফ্লোরো কার্বন উপাদান এবং ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা। বিশ্ব পরিবেশের স্বাভাবিক এবং নির্মল পরিবেশ বজায় রাখার জন্য ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণের জন্য জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জরুরি। এছাড়া কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব হ্রাস করতে হবে এবং বিকল্প ব্যবহার আসলে আবিষ্কার করতে হবে। যানবাহনে ব্যবহৃত জ্বালানির বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং যানবাহনে যাতে কালো ধোঁয়া নির্গত না হয় সে বিষয়ে যথেষ্ট প্রচারণা চালাতে হবে। এছাড়া অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা প্রভৃতির উপর শক্তি ব্যবহার আমাদের অন্য ক্ষেত্রে আরও বেশি বাড়াতে হবে। উপরিক্ত এই ব্যবস্থাগুলোকে আসলে সম্পূর্ণভাবে না হোক, অত্যন্ত কিছুটা হলেও যদি আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বিশ্ব উষ্ণায়ন যে প্রক্রিয়াটা তা আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে আসলে পারবো। তো বাংলাদেশের মধ্যে এই বিশ্ব উষ্ণায়নের যে প্রক্রিয়া তার অন্যতম একটি হুমকি হিসেবে আমরা দেখে থাকি, কারণ বাংলাদেশ সমুদ্র তীরবর্তী নিম্ন অঞ্চল সমূহ যেটি আছে তা বিশ্ব উষ্ণায়নের কারণে প্লাবিত হবে এবং সুন্দরবন আসলে পানির নিচে চলে যাবে, পানিতে ডুবে যাবে বাংলাদেশের প্রায় 1/4 পরিমাণ এলাকা। এছাড়াও আরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হবে, যেমন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যেটি আছে সেটি আরও বেশি বেড়ে যাবে। বর্তমানে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশ, এবং আমরা দেখি প্রায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 1 মিটার বৃদ্ধি পেলে দেশের 11% লোকের উপর তার প্রত্যক্ষভাবে প্রভাব পড়তে সমর্থ হয়। তখন এসব লোকের অন্যত্র সরিয়ে নিতে হবে। সঙ্গত কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি হবার কারণে বাড়তি জনসংখ্যার আবাসন তৈরি করা এই বিরাট ভূভাগের ব্যবহার করতে হলে বনভূমি নিধন আরও বেশি বেড়ে যাবে এবং খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রমুখ আরও বেশি বেড়ে যাবে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা সেটি আরও বেড়ে যাবে। যেমন গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা আরও বেশি বেড়ে যাবে। সে হারে পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে আসলে নিম্নাঞ্চল সেগুলো পুরোপুরিভাবে তলিয়ে যাবে এবং তার মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম, কারণ পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে বাংলাদেশের প্রায় 11% এলাকা বা জমি ভূখণ্ডে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখি যে বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশের যেটি আছে নিম্নভূমি প্লাবিত হবে এবং বাংলাদেশের ন্যায় প্রায় গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা সহ প্রমুখ দেশ যেগুলো প্রায় সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থিত, তারাও একসময় সমুদ্রের
অতল গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেই উত্তপ্ত যে বায়ু সেটি ঘূর্ণিঝড় থেকে সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসের উদ্ভব হবে এবং এর প্রভাবে উপকূল অঞ্চলে বসবাসকারী যারা জানমাল বা সম্পদে তাদের অনেক বেশি ক্ষতি হবে এবং এই ক্ষতির একটি অংশ হিসেবে বাংলাদেশকেও কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হবে। আমরা দেখি যে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে বিভিন্ন রকমের রোগ ব্যাধির আমরা সম্মুখীন হব বা হচ্ছি, যেমন হৃদরোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, পিত জ্বর, ফাইলেরিয়া প্রভৃতি এই যে রোগ রোগ জীবাণু আছে সেটি আসলে এই উষ্ণতা বৃদ্ধির কারণে হয়ে থাকে। উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের দেশের এর উঁচু এলাকার বিশেষ করে বরেন্দ্র এলাকা যেসব আছে সেগুলো মরুকরণের সৃষ্টি হবে এবং এর ফলে দেখা যাবে যে কৃষিকাজ ব্যাহত হবে এবং জীববৈচিত্র্য আসলে হুমকির সম্মুখীন হবে। এছাড়া আমরা দেখতে পারি যে আমাদের বিভিন্ন উষ্ণায়নের ক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে প্লাবনের তীব্রতা যখন অতিমাত্রায় বেড়ে যাবে তখন অবকাঠামো গত অনেক বেশি ক্ষতি সাধন হবে। যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে দেশের প্রায় 1466 কিলোমিটার রেলপথ থেকে শুরু করে কাঁচামাল যেটি আছে সেটি বিনষ্ট হবে এবং দেশের ক্ষতির সম্মুখীন হবে। এছাড়াও আমাদের যে বনভূমি আছে সেখানে বনভূমিতে যে সকল বিরল প্রজাতির জীবজন্তু আছে তারাও কিন্তু সমুদ্রের অতল তলে তারাও তলিয়ে যাবে, যেমন উপকূলবর্তী এলাকা বা ম্যানগ্রোভ অরণ্য অপরিণীয় ক্ষতির সম্মুখীন হবে। তো বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিজনিত প্রভাবের কারণে আমাদের শিল্প খাত যেটি আছে বা শিল্প কারখানা সেটি ক্ষতির সম্মুখীন হবে। প্রথমত শিল্প কারখানাকে সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত যে সকল স্বাদু পানির অভাবে অনেক শিল্প কারখানা আসলে বন্ধ হয়ে যাবে এবং তার ফলশ্রুতিতে অনেক লোক তারা কর্মহীন হয়ে পড়বে এবং অন্যদিকে দারিদ্রতা বৃদ্ধি পাবে। তো বাংলাদেশের মতো নিচু এলাকার এবং উন্নয়নশীল দেশ বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে সকল দিক থেকেই কিন্তু তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে এবং এক্ষেত্রে আমরা যেটি বলা যায় যে বিজ্ঞানী এবং পরিবেশবিদরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং সারা বিশ্বে এর যে উষ্ণতা বৃদ্ধির হার প্রশমিত করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশকে কিছু উপায়ের কথা বলেছেন কিভাবে এই বৈশ্বিক উষ্ণতা আসলে বাংলাদেশের মতো দেশ রোধ করতে পারে। যেমন কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত যোগান কমে আসবে। এছাড়া যে সকল চিরাচরিত শক্তি আছে যেমন সৌরশক্তি, বাতাস শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূপাতীয় শক্তি সেগুলোর ব্যবহার বাড়বে। ক্লোরোফ্লোরোকার্বনের উৎপাদন এবং ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এছাড়া আমরা দেখি যে নতুন গাছ লাগিয়ে বন তৈরি করতে হবে, কারণ গাছপালা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশে ভারসাম্য বিরাজ করতে তারা সহায়তা করে। ডিজেল, জ্বালানি প্রভৃতি যে সকল জ্বালানি ব্যবহার এবং অপচয় কমানোর জন্য মোটর গাড়ি, ট্রাক, রেলগাড়ি, যানবাহনের একটি ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে হবে। বাতাসে গ্রিনহাউসের যোগান কমানোর জন্য গবেষণা চালাতে হবে। জনগণকে বৈশ্বিক উষ্ণায়নের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন মন্ট্রিল চুক্তি, কিয়োটো চুক্তি সহ বিভিন্ন রকমের চুক্তি যেগুলো আছে সে সকল চুক্তির যে সকল নীতিমালা সেগুলো মেনে চলতে হবে। শিল্প কারখানার ন্যায় জ্বালানি সাশ্রয় কমাতে হবে এবং উন্নত পরিমাণে বর্জ্য বিশুদ্ধকরণের ব্যবস্থা আমাদের রাখতে হবে। এছাড়া পরিবেশ বান্ধব যেটি আছে যেমন কৃষিনীতি ও কৃষিতে প্রযুক্তির ব্যবহার আনতে হবে। 2 স্ট্রোক বিশিষ্ট সকল ধরনের মোটরযান বন্ধ করতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বসবাস উপযুক্ত করে তোলার জন্য পারমাণবিক গবেষণা ও অস্ত্র তৈরি আসলে বন্ধ করতে হবে। রাস্তায় ধার, পতিত জমিতে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে নতুন বনায়ন বা কমিউনিটি বনায়ন বা সামাজিক বনায়ন তৈরি করার মাধ্যমে বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের যে শোষণ সেটি আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং প্রকৃতভাবে যদি আমরা দেখতে পাই যে এই সকল পন্থা বা কৌশল যদি যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে দেশ, মানুষ, মাটি এবং জীববৈচিত্র্য রক্ষা পাওয়া অনেকটাই সম্ভব এবং এজন্য সকলকে আসলে একযোগে এগিয়ে আসতে হবে এবং সকলকে একযোগে কাজ করতে হবে। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।